পৌষের হাড় কাঁপানো শীত চারদিকে। গ্রামের অন্যান্য গৃহস্থ বাড়িগুলি থেকে ভেসে আসছে নতুন চালের গুঁড়ো আর নলেন গুড়ের মিষ্টি গন্ধ। গ্রামের এক প্রান্তে একটা ভাঙাচোরা কুঁড়ে ঘরে রমেশ, মালতী আর তাদের ছোট্ট মেয়ে সন্ধ্যা থাকে। মা, পাশের বাড়ির কাকিমারা কাল থেকে পিঠে বানাচ্ছে। কাল রাতে যখন পড়তে বসলাম তখন দেখলাম সারা উঠোন ধোঁয়ায় ভরে গেছে। কি সুন্দর গন্ধ আসছিল জানো মা। আজ সকালে দেখলাম টুকু পিঠে খাচ্ছে, চিতই পিঠে, দুধ পুলি, আরো কত কি। আমাদের বাড়িতে কি কোনোদিন পিঠে হবে না মা? হবে রে মা, একদিন নিশ্চয়ই হবে। কপাল যখন ফিরবে দেখবি আমাদের ঘরেও কত আয়োজন হচ্ছে। আজ এই পান্তাটুকু খেয়ে নে মা। শুধু পান্তা খেতে অসুবিধে হলে সামান্য নুন নিয়ে নে। রোজ রোজ এই নুন পান্তা আর ভালো লাগে না মা। শীতকালে পান্তা ভাত খেলে শরীরটা জমিয়ে যায়। একটু গরম কিছু খেতে দাও না মা। আমি জানি রে মা, তোর কষ্ট হচ্ছে, কিন্তু আমাদের তো টাকা পয়সা নেই। তোর বাবা আজ কাজে বেরোবে, দেখা যাক যদি কিছু জোটে। মন খারাপ করিস না মা, আমি সব শুনেছি। আজ বাজারে যাচ্ছি, যদি আজ জিনিসপত্র বইবার কাজ পাই আমি কথা দিচ্ছি ফেরার সময় চালের গুঁড়ো, গুড় আর পিঠে বানাবার একটা মাটির ছাঁচ নিয়ে আসব। আজ রাতে আমরা সবাই মিলে পিঠে খাবো। কিন্তু চালের গুঁড়ো আর গুড় তো অনেক দাম গো। হাতে কি অত টাকা আছে? মিথ্যে আশা দিলে মেয়েটা পরে আরো বেশি কষ্ট পাবে যে। চেষ্টা করতে দোষ কি? আজ বাজারে লোক বেশি হবে, অনেক মালপত্র আসবে। খাটতে পারলে কিছু বেশি পয়সা রোজগার হতেও পারে। মা, তুই তৈরি থাকিস, আজ রাতে তোর বাপ পিঠে বানাবে। সত্যি বলছো বাবা? তুমি নিয়ে আসবে তো? আমি তবে আজ বিকেলেই উনুনের জন্য শুকনো কাঠ কুড়িয়ে রাখবো। রমেশ বাজারের দিকে রওনা দেয়। কুয়াশার মধ্যে তার খালি ঝুলিটা নিয়ে ঘুরে বেড়ায় একটা কাজের আশায়। কি রে রমেশ, আজ এত তাড়াতাড়ি বাজারে? কিছু কিনবি নাকি? কপাল ভালো থাকলে কিনবো বিমল। ঘরে চাল নেই, মেয়েটা পিঠে খাওয়ার জন্য বায়না ধরেছে। দেখি যদি ভারী কোনো বস্তা বয়ে কিছু উপরি পাওনা হয়। আজ তো অনেক চালের লরি এসেছে, ওখানে গিয়ে দেখ। তবে শরীরটা তো তোর খুব কাহিল লাগছে, পারবি তো সব ভারী বস্তা বইতে? না পেরে আর উপায় কি ভাই? মেয়ের মুখটা মনে পড়লে সব ক্লান্তি ভুলে যাই। আজ আমাকে চাল আর গুড় নিয়ে ফিরতেই হবে। এই রমেশ, শোন, লরি থেকে চালের বস্তাগুলো সব গুদামে তুলতে হবে। প্রতি বস্তায় 5 টাকা পাবি। কাজ করতে চাইলে রেখে পড়, দেরি করিস না, তাড়াতাড়ি শুরু কর। আপনি ভাববেন না বাবু, আমি এখনই শুরু করছি, আপনি শুধু কাজটা আমাকে দিন। রমেশ কাজে লেগে পড়ে। এক একটি চালের বস্তা যেন পাহাড়ের মতো ভারী। কনকনে ঠান্ডার মধ্যেও রমেশের শরীর দিয়ে ঘাম ঝরতে থাকে। তার পা টলছে, বুক ফেটে নিঃশ্বাস আসছে, তবুও সে থামে না। প্রতিটি বস্তা পিঠে তোলার সময় তার মেয়ের হাসি মুখটা মনে পড়ে তার। উফ, বুকটা কেমন যেন ফেটে যাচ্ছে। আর তো মাত্র কয়েকটা বস্তা, তাহলেই হয়তো চাল গুড়ের টাকাটা হয়ে যাবে। ললিতা কত খুশি হবে যদি আর সত্যিই পিঠেটা হয়। ব্যাস, আর নেই। এই নে তোর পাওনা, এই দুটো 20 টাকার নোট, আর এই নে কিছু খুচরো পয়সা, সব মিলিয়ে 51 টাকা হলো। বাবু, আর একটু বাড়িয়ে দেওয়া যায় না? সেই সকাল থেকে একটার পর একটা বস্তা বইলাম, এখন বাজারের যে চড়া দর, এই কটা টাকায় তো কিছুই হবে না। কটা আনাজপাতি কিনতেই তো অনেক টাকা বেরিয়ে যাবে। বেশি কথা বলিস না তো, বাজারে এখন অনেক লোক বসে আছে কাজ করার জন্য। তোকে কাজটা দিলাম, এটাই বেশি। নিতে হলে নে, না হলে যা। সারাদিন এই ভারী বস্তাগুলো বয়ে শরীরটা আর চলছে না, অথচ হাতে এই সামান্য কটা টাকা। মেয়েটা কত আশা করে বসে আছে আমি গেলে সে পিঠে খাবে। এই কটা টাকায় মেরে কেটে কেজি খানেক চাল হবে বড় জোর। গুড়, দুধ আর ছাঁচ কেনার মতো সাধ্য আমার নেই। কপালটাই মন্দ। কি হলো রমেশ, চাল কিনলি না? আর চাল কিনলে গুড় হবে না,
আর গুড় কিনলে চাল হবে না। তার উপর ছাঁচ কেনার স্বপ্ন তো আকাশ কুসুম কল্পনা। মেয়েটাকে আজ মুখ দেখাবো কি করে বিমল? সকালে ওকে কথা দিয়েছিলাম যে। রমেশ বাজারের এক কোণে চুপচাপ বসে থাকে। তার শূন্য ঝুলিটা যেন তার দিকে তাকিয়ে হাসছে। অন্য কোনো উপায়ের কথা ভাবতে ভাবতে সে আবার বাজারের ভিড়ে হারিয়ে যায়। দুপুর রোদে রমেশ রাস্তার মোড় দিয়ে ফিরছিল। তার মন আজ ভালো নেই। পকেটে সামান্য কিছু টাকা আছে, যা দিয়ে সংসারের অভাব মেটানো প্রায় অসম্ভব। ঠিক সেই সময় রাস্তার কোণে বসে থাকা এক বৃদ্ধার দিকে তার চোখ যায়। বৃদ্ধার সামনে কয়েকটা পুরনো আর ভাঙা মাটির ছাঁচ রাখা। এই যে ওরে, তুমি কি আমাকে ঠকানোর ফন্দি করেছ? তোমার এই ছাঁচগুলো তো সব ফাটা আর একপাশে ভাঙা। এতে কি কোনোদিনও পিঠে হবে? না বাবা, এই ভাঙা জিনিস নিয়ে আমি টাকা নষ্ট করতে পারবো না। ও বাবা, একটু শোনো, এই ছাঁচটা নিলে তোমার উপকার হবে। আমি বড় অভাবী মানুষ বাবা। তোমার অভাব দিয়ে আমার কি হবে? হ্যাঁ, কাজে যদি না লাগলো তবে ওসব কিনে কি হবে? চললাম আমি। কাস্টমাররা চলে গেলে রমেশ ধীরে ধীরে বৃদ্ধার সামনে গিয়ে দাঁড়ায়। বৃদ্ধা তার দিকে কাতর চোখে তাকান। ওরে বাবা, তুই একটু এদিকে আয় না, এই ছাঁচটা নিয়ে যা না বাবা। আমার বড় অভাব, আজ সারাদিন পেটে কিছু পড়েনি কো। মা, আমি নিজেই তো খুব অভাবী মানুষ। সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে সামান্য কয়েকটা টাকা পেয়েছি। এই ছাঁচটা তো একপাশে ভাঙা মা, এটা দিয়ে কি আর পিঠে বানানো সম্ভব? তাছাড়া বাড়িতে চালের গুঁড়ো বা গুড় কেনার মতো বাড়তি টাকাও তো আমার কাছে নেই। তুই আমায় অবিশ্বাস করিস না বাবা, একবার বিশ্বাস করেই দেখ। তুই আমাকে কয়েকটা টাকা দে, যাতে আজ একবেলা অন্তত শান্তিতে পেট ভরে খেতে পারি। তোর অনেক ভালো হবে বাবা। ঠিক আছে মা, আপনি আর কাঁদবেন না। আপনার মুখটা দেখে আমার খুব মায়া লাগছে। এই নিন, আমার আজকের উপার্জনের সবটুকু টাকা আপনাকে দিয়ে দিলাম। আমার অভাব না হয় কাল কোনোভাবে মিটে যাবে, কিন্তু আপনি তো আজ কিছু খেতে পারবেন। রমেশ তার পকেটের সব টাকা বৃদ্ধার হাতে দিয়ে সেই ভাঙা ছাঁচটা ব্যাগে ভরে নেয়। মনটা ভারী হলেও এক অজানা আনন্দ নিয়ে সে বাড়ির পথে রওনা দেয়। কিন্তু সে জানত না তার বাড়িতেও এক পরীক্ষা অপেক্ষা করছে। রমেশ পৌঁছানোর আগেই সেই বৃদ্ধা তার বাড়ির উঠোনে গিয়ে ডাক দেন। মা জননী, বাড়িতে কেউ আছো? ও মা, একটু বাইরে এসো তো। কে ডাকছেন? এই তো আমি আসছি। ও মা, আপনি কোথা থেকে আসছেন মা? আপনাকে তো খুব ক্লান্ত লাগছে। মা, আমি অনেক পথ চলেছি, পেটে বড় খিদে। এক মুঠো ভাত হবে মা, বড় কষ্ট হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি ভেতরে আসুন মা। কিন্তু মা, আমার কপালটা বড় মন্দ। বাড়িতে আজ সামান্য একটু পান্তা ভাত ছাড়া আর কিছুই নেই। আপনি কি ওটাই কষ্ট করে খেতে পারবেন? কিন্তু মা, তুই যদি আমায় সবটুকু খাইয়ে দিস, তবে তোর নিজের খাবার থাকবে তো? তুই না খেয়ে থাকবি না তোরে মা? মা, অতিথি তো ভগবানের রূপ। আপনি যদি খেয়ে তৃপ্তি পান, তবে আমারও মনে হবে আমার পেট ভরে গেছে। ললিতা পরম যত্নে সেই পান্তা ভাতটুকু বৃদ্ধাকে খাইয়ে দেয়। বৃদ্ধা তৃপ্তি ভরে খাওয়া শেষ করে যাওয়ার সময় তিনি একটা ছোট্ট পুঁটলি বের করে ললিতার হাতে দেন। এই নে মা, তোর দয়ার দান। তুই আজ না খেয়ে আমাকে খাওয়ালি, এর প্রতিদান দেওয়ার সাধ্য আমার নেই কো। তবে এই চালের গুঁড়ির পুটলিটা তুই রাখ। এটা নিয়ে আমি কি করব গো মা? পিঠে বানানোর জন্য গুড় ছাঁচ কিছুই তো আমাদের ঘরে নেই।
আরে মা, তুই বড় ভালো মেয়ে, এইগুলো রেখেই দে না। হতে পারে তোর স্বামী এখনই একটা মাটির ছাঁচ নিয়ে বাড়ি ফিরবে। বিশ্বাস রাখ মা, তোর অভাব আজ থেকেই শেষ হয়ে যাবে। ললিতা কিছু বুঝে ওঠার আগেই বৃদ্ধা উঠোন পেরিয়ে চলে যান। কিছুক্ষণ পরেই রমেশ শুকনো মুখে ঘরে ঢোকে, তার হাতে সেই ভাঙা মাটির ছাঁচ। ওগো, শুনছো? আজ খুব অবাক করা একটা কাণ্ড হয়েছে জানো। এক বৃদ্ধা মা আমাদের বাড়িতে এসেছিলেন। তিনি আমাকে এই চালের গুঁড়ো দিয়ে গেছেন দেখো, পিঠে বানানোর জন্য। কিন্তু পিঠে বানাবো কিসে? বাড়িতে তো কোনো ভালো পাত্র নেই। ললিতা, আজ আমার সাথেও অদ্ভুত কিছু হয়েছে। আমি এক বৃদ্ধার অসহায় অবস্থা দেখে নিজের সব টাকা দিয়ে এই ভাঙা ছাঁচটা কিনে এনেছি। ভেবেছিলাম আজ তোমার জন্য ভালো কিছু নিয়ে আসবো, কিন্তু তার বদলে এই অকেজো জিনিসটা নিয়ে এলাম। মন খারাপ করো না, আমি চালের গুঁড়ো গুলে উনুনে হাঁড়ি চড়াই। এই ভাঙা ছাঁচটাতেই আজ পিঠে হবে। ললিতা উনুনের আগুন জেলে ভাঙা ছাঁচটা বসিয়ে দেয়। ললিতা আর রমেশ অবাক হয়ে লক্ষ্য করে, ছাঁচটা ভাঙা হলেও উনুনে বসানোর সাথে সাথেই সারা ঘর এক অলৌকিক দুধ আর গুড়ের সুবাসে ভরে উঠল। এ কি ললিতা, এই গর্তগুলো থেকে তো এক এক করে 5টা করে সুন্দর পিঠে বেরোচ্ছে। আমার তো নিজের চোখে বিশ্বাস হচ্ছে না। ওগো, দেখো, মাঝখানের ওই যে গর্তটা ভাঙা ছিল, ওটা থেকে কি একটা বেরোচ্ছে। এটা তো একটা, হ্যাঁ, চকচকে সোনার পিঠে, একেবারে খাঁটি সোনা গো। ললিতা, আজ আমাদের সব দুঃখ শেষ হলো। অভাবের ঘরে আজ জাদুর ছোঁয়া লেগেছে। ওই বৃদ্ধা মা সাধারণ কেউ ছিলেন না, আমাদের দয়া আর বিশ্বাসের পরীক্ষা নিতেই তিনি এসেছিলেন। মা, এই পিঠের থেকে তো খুব সুন্দর গন্ধ বের হচ্ছে। এবার আমায় একটা পিঠে দাও। মাই, পিঠে তো খুবই সুন্দর। আহ, সেই জাদুর স্পর্শে রমেশের জীর্ণ কুটিরে যেন সৌভাগ্যের জোয়ার এলো। কাউকে ভালোবেসে কিছু দিলে তা যে বহু গুণে ফিরে পাওয়া যায়, এই জাদুর পিঠেই হলো তার সবচেয়ে বড় প্রমাণ।